এক দুটো দেশের মধ্যে সম্পর্ক কত তলানিতে নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলো শামা ওবায়েদের একটি উক্তি। তিনি কয়েকদিন আগে একটা উক্তি করেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। তার আগে থেকেই চরমে চলছিল এই জিনিসগুলো, টানাপোড়েনটা। তারপরে যখন এই উক্তিটা যখন ভেসে এলো এবং মুদ্রিত অক্ষরে, তখন ভারতের পক্ষে সেটা সহ্য করা খুব মুশকিল হয়ে গেছিল। ভারত তখন সিদ্ধান্ত নেয়, অনেক হয়েছে, ভালো মানুষই অনেক হয়েছে, এইবারেতে আমাদের কিছু এমন পদক্ষেপ নিতে হবে যেখানে বাংলাদেশ বুঝতে পারে যে ভারত ছাড়া আমাদের চলবে না। অর্থাৎ আপনার হাইট হচ্ছে 3 ফুট, আপনি 30 ফুট হাইটের লোকের সঙ্গে আমি যদি এখন দ্য গ্রেট খালির সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে চাই, তার 7.5 ফিট হাইট আর আমার হচ্ছে 5-6, তা আমাকে তো টুলের ওপর দাঁড়াতে হবে অথবা ময়ের ওপর উঠতে হবে। তা বাংলাদেশের যে অর্থনৈতিক সাইজ এবং তার ভূখণ্ডের সাইজ, সেই অনুযায়ী তার যা সাইজের কথাবার্তা, তাতে ভারতবর্ষ বেশ চলেছে। এবং ছটার পর গতকালকে আমি বলেছিলাম যে আমাদের খাদ্য ও সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী, তিনি তার ডিপার্টমেন্টকে ডেকে বৈঠক করেছেন এবং আমার আন্দাজ অনুযায়ী রাত্রিবেলাতে হরদীপ সিং পুরীও সমস্ত অয়েল কোম্পানিকে ডেকেছিলেন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে ডেকেছিলেন, যারা ডিস্ট্রিবিউট করে। অয়েল কোম্পানিতে শুধু অয়েল তোলে, ডিস্ট্রিবিউশন তো আর একটা কোম্পানি করে। ডিস্ট্রিবিউশন অথরিটি গুলোকে ডেকেছিলেন, ডেকে তাদের সঙ্গে একটা মিটিং করেছেন। মিটিং এ যা জানা যাচ্ছে, এটা অ্যাপ্রুভালের জন্য এবার ক্যাবিনেটে পাঠানো হবে, যে এখন আমাদের বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এখন সমুদ্র উত্তাল, তারপর আমেরিকার সঙ্গে একটা ঝামেলা, গ্যাসের সংকট, আমরা গ্যাসের সংকটে ভুগছি, এবং বর্ষায় আমাদের এখানে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এখন থেকে একটা ন্যারেটিভ তৈরি করো যা আমাদের নিজেদের দেশেই খাদ্য এবং গ্যাস এবং তেলের অভাব। ন্যারেটিভটা এখন থেকেই তৈরি করা হবে। হ্যাঁ, অথচ তার মানে এই নয় যে আমি কাল থেকে আমার সব বন্ধ হয়ে যাবে। ন্যারেটিভটা তৈরি হচ্ছে এইভাবে, আগামী 2-3টে সপ্তাহ এই ন্যারেটিভটা চলবে যে আমাদের এখানে সত্যিই খুব অভাব। তারপর ধীরে 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 কাটলাফ যেগুলো আছে সেগুলো হবে। একই সঙ্গে বিদ্যুৎ বা জ্বালানি যদি না থাকে, জ্বালানি যদি অব্যাহত না থাকে, ব্যাহত হয়, অব্যাহত থাকে, তাহলে পরে পূর্ণ মাত্রায় চলবে ইউনিটগুলো। গন্ডা ইউনিটের কথা বলছে আদানির। আর জ্বালানি যদি ব্যাহত হয়, যে রাশিয়া থেকে আমরা ক্রুড অয়েল আনছি, কাতার থেকে আনছি, সৌদি আরব থেকে আনছি, এক তো হচ্ছে হুতিদের ঝামেলা রেড সিতে, এদিকে রাশিয়ার এখান থেকে আনতে গেলে ওখান থেকে আমাদের যে উত্তরাঞ্চলের যে আপনার সামুদ্রিক বর্ষার সময় যতটা উত্তাল হয়ে ওঠে, তাতে জাহাজ নিয়ে আসা বেশ কষ্টকর, এবং 18 দিনের যাত্রা সেটা 30 দিনে শেষ হয়, এতটাই কঠিন হয় যাত্রাটা। ফলে সেইটাও একটা ন্যারেটিভ খাড়া করা হবে। তাহলে কি হলো? খাদ্য হলো, তেল হলো এবং বিদ্যুৎ হলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন এই 3টে ন্যারেটিভ আমরা খেলা করা হচ্ছে এবং প্রত্যেকটা কাগজে আমাদের বেরোতে শুরু করবে যে আমাদের এখানে তীব্র জ্বালানি সংকট এবং খাদ্য সম্ভার কমছে, আমাদের এখানে দাম বাড়ছে, খাদ্যের টান দেখা দিয়েছে। সত্যিই তো আমাদের এখানে বর্ষা হয়েছে, প্রচুর বর্ষা হয়েছে। এফসিআই এর গোডাউনে প্রচুর মাল পড়ে থাকে, সেটা আলাদা কথা, পোকায় খেয়ে নেয় অর্ধেক, না ডিস্ট্রিবিউটরে। এত লোককে দিয়েও, এত দেশকে দিয়েও আমাদের কিন্তু পোকায় 35 লাখ টন কি 30 লাখ টন আমাদের পোকায় খেয়ে নেয়। এবারে আর একটা কথা যেটা হয়েছে সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো। ইসলামিক ন্যাটো গড়ার একটা প্রচেষ্টা চলছে, আর তার মধ্যমণি হয়েছে তুরস্ক।
এখন টার্কির সঙ্গে তো বেশ মাখো মাখো সম্পর্ক বাংলাদেশের। তা আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, চর্চায় ইসলামিক ন্যাটো, বাংলাদেশ যোগ দিলে ভারতের জন্য কতটা চিন্তার, এটা এখানে দেওয়া হয়েছে। তলায় লেখা হয়েছে, এটা আস্তাক করেছে, তলায় লিখেছে, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো মাখো সম্পর্ক নিয়ে বেশ আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উস্কে উঠলো। জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম সাফাক সাফাক। পাকিস্তান ও তুরস্কের বাংলাদেশের ডিফেন্স সেক্টরের সহযোগিতা বাড়াবে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো মাখো সম্পর্ক ঘিরে ফের আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উস্কে উঠল। এবার জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম সাফাক। একটি বিশ্লেষণ রিপোর্টে সংবাদ মাধ্যমটি অনুমান করছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদীয়মান প্রতিরক্ষা কাঠামোতে বাংলাদেশ যুক্ত হলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে, যদিও আদৌ বাংলাদেশ এই বলয়ে যোগ দেবে কিনা তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এটা এখন একটা কল্পনা স্তরে রয়েছে। সব তো হলো, এই জোট ফোটে যদি যোগ দেয় তো যোগ দিল, কিন্তু আসল যেটা আছে, না পাকিস্তান খাদ্য দিতে পারবে, তেল দিতে পারবে, না তুরস্ক তেল দিতে পারবে, না বিদ্যুৎ দিতে পারবে। এই তিনটে দেশ কিন্তু কেউ কিছু দিতে পারবে না, দিতে পারবে একমাত্র ভারতবর্ষ। এবার ন্যাটো গড়ো, ইসলামিক ন্যাটো গড়ো, আর তোমরা কোন রকম সংযুক্তি শক্তি একটা তৈরি করার একটা প্রচেষ্টা করো, তাতে এই যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো পুরো সারা বিশ্বের বিরুদ্ধে চলে যাবে। মানে জায়গাটা গিয়ে দাঁড়াবে গিয়ে একটা ইসলামিক আর একটা নন ইসলামিক, ব্যাপারটাই দাঁড়াবে। একটা ইসলামিক শক্তি আর নন ইসলামিক শক্তি। এরকম কিন্তু আরো হয়েছে, এরকম আরব লীগ প্রচুর ঘটনা হয়েছিল, প্রচুর এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আরব লীগ নিয়ে। শেষকালে এখন আর আরব লীগ নিয়ে কিন্তু কথাবার্তা হয় না। গদ্দাফি মারা যাওয়ার পর আরব লীগ নিয়ে সেই যে বন্ধ হয়ে গেল কথাবার্তা, সেটা এখন ঠান্ডা করে চলে গেছে। তবে এখন এই সমস্ত যে কথাগুলো উঠছে, সে কথাগুলো হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঘিরে। কিন্তু ভারত আর বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় গিয়ে পৌঁছেছে আর উন্নতি স্তরে নেই। এদিকে তারেক রহমান পড়েছেন বিপদে। তারেক রহমানের হয়েছে শ্যাম রাখি না কুল রাখি। তারেক রহমান মনে মনে কিন্তু চাইছেন যে উনি ভারতবর্ষে আসবেন, মনে মনে চাইছেন, যার জন্য উনি কিন্তু এখনো হোটেল বুকিং কিন্তু ক্যান্সেল করেননি। এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে, হোস্ট কান্ট্রি যারা থাকে, আমি জানি না এরা কূটনৈতিক কিছু জানে কিনা, হোস্ট কান্ট্রি যারা থাকে তারাই কিন্তু থাকার সিকিউরিটি এবং গাড়ি ফাড়ির ব্যবস্থা তারাই করে। ধরুন জাপানের একটা মন্ত্রী এলো, কি অস্ট্রেলিয়ার একটা মন্ত্রী এলো, সে এখানে গিয়ে আবার হোটেল ভাড়া করবে, তার সিকিউরিটি কে দেখবে? তো এরা, আমি জানি না এরা কি নিজেরা হোটেল বুক করছে, হোটেল বুক করে রাখছে 24 তারিখ অব্দি। তা এই যে শামা ওবায়েদের, আমি যেটা বলছিলাম আগে, তারেকের প্রসঙ্গটা শেষ করেনি। তারেক হয়েছে কি, তারেক এখন মুশকিলে পড়েছে। তারেকের ইচ্ছে থাকলেও, বিশেষ করে খলিলুর রহমান, লন্ডন লবি, জামাত এবং এনসিপি, এদের যে একটা চাপ আছে না, এই চাপেতে তারেক রহমান তার এই ইচ্ছেটা প্রকাশ করতে পারছেন না। এখন কিছুদিন আগে আপনারা সবাই বোধহয় জানেন, নইলে পরে আমি আপনাদের একটুখানি স্মৃতিটা একটুখানি উস্কে দিই। আপনাদের এই যে খলিলুর রহমান আছেন, তার সঙ্গে তারেক রহমানের একটা ব্যাপক একটা গন্ডগোল হয়, এবং সেখানে এত শাউটিং হয় যে শাউটিংটা বাইরে চলে আসে, শাউটিং এর মানে এগুলো আওয়াজগুলো বাইরে চলে আসে। কারণ খলিলুর রহমান বলছে আপনার ভারতে যাওয়া উচিত নয়, কারণ চীনের সঙ্গে আমাদের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক ভালো নয়। চীনে আমরা গিয়ে বিপদে পড়েছি। তখন তারেক রহমান বলে, চীনে তো আপনি নিয়ে গেছিলেন, চীনে তো আমি নিয়ে যাইনি, তুর্কির সঙ্গে আপনি সমঝোতা করেছেন। এখন ভারত যাওয়ার ব্যাপারে আপনি কি বলছেন?
যে না ভারত যেতে হবে না, তারপরে কি হবে, আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে আপনি যদি ব্রিক্সে যান, কারণ আমেরিকা ব্রিক্সের বিপক্ষে। তাহলে আপনি যে এই কাণ্ডগুলো করলেন তখন আপনি চিন্তা করেননি যে আপনি কিসের পররাষ্ট্রমন্ত্রী? আজ পর্যন্ত একটা বিদেশি রাষ্ট্রের কোন নেতাকে আপনি বাংলাদেশে আনতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা নয়? এই নিয়ে নাকি প্রচুর চেঁচামেচি হয়েছে। তার মধ্যে জামায়াতও এখন কিন্তু বুঝতে পারছে যে এই যে চালটা চালা হয়েছে না, ভারতকে ভেবে দেখতে হবে। এই যে কথাটা শামা ওবায়েদ যেটা বলেছেন, সেটা ভারতের মানে এতে আঁতে কতটা লেগেছে সেটা এখন বুঝতে পারছে। এইটা তার পরের কাণ্ড কারখানার দিকে। এখন জামাতও চাইছে এই ব্যাপারটার একটা নিষ্পত্তি হোক। জামাতের একটা গ্রুপ চাইছে এই ব্যাপারটার নিষ্পত্তি হোক। বিএনপির একটা সেক্টর, যেমন ফখরুল সাহেব, তারপর রিজভী সাহেব, এনারা চাইছেন যে না, রিজভী সাহেব যতই ইন্ডিয়ান শাড়ি পরা সেটা রাজনীতির জন্য, কিন্তু উনি চাইছেন, ফখরুল সাহেব চাইছেন না ভারতের সঙ্গে যোগাযোগটা রাখো, কারণ ভারত ছাড়া আমরা বাঁচতে পারবো না, ভারতকে প্রতি মুহূর্তে আমাদের দরকার। সেটা এখন মানে এত দুর্বল হয়ে গিয়েছে, মানে প্রতিবাদের জায়গাটা এত ভারী হয়ে গিয়েছে এবং ইচ্ছার ব্যাপারটা এত মানে ছোট হয়ে গিয়েছে, একটা হালকা হয়ে গিয়েছে, যে ওই বর্বটা ছেড়ে তারেকের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয় এখনো পর্যন্ত। কাল কি হবে আমি জানি না। তাই মোদিজির যে ওই যে চরমপত্রটা, এইটা আসার পর কিন্তু সব ঘাবড়ে গেছে, যে এটা তো ভারত বাংলাদেশ আশা করেনি। বাংলাদেশ আশা করেছিল কি মোদিজি আরো চুপচাপ থাকবেন, আরো বলবেন আসুন 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 বলবেন, কিন্তু শামা ওবায়েদের ওই কথাটার ভিত্তিতে মোদিজির যে ওই যে চিঠিটা পাঠানো, আমি 24-25 আমি থাকবো, তারপরে আমি অ্যাভেলেবেল নই। 22, 23, 24 এই 3 দিন, তারপর আমি ব্যস্ত হয়ে যাব সারা বছর। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন নরেন্দ্র মোদী তিনি সারা বছর ব্যস্ত হয়ে থাকবেন? যখন উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ইলেকশন আসছে, এগিয়ে আসছে, তখন উনি দেশের বাইরে থাকবেন? উনি তো 2 মাস আগে থেকে প্রচারে বেরিয়ে যাবেন। উনি প্রচারে যাবেন, আবার দিল্লি আসবেন, আবার প্রচারে যাবেন, আবার দিল্লি আসবেন। দুটো 3টে জায়গায় তো নির্বাচন আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে অজুহাত, মানে এলে এসো, না এলে ফাইনালি আর আসতে হবে না, তোমার জন্য দরজা বন্ধ। এইটা বাংলাদেশ বুঝতে পারেনি। এখন বাংলাদেশ বুঝে যাওয়ার পর এখন একটুখানি টলমল হয়ে গিয়েছে যে এইরকম একটা কড়া সিদ্ধান্ত ভারতবর্ষ নেবে, সেটা আমরা বুঝতে পারিনি। ফলে আমাদের এখন একটু সমঝে চলতে হবে। এখন দেখা যাক সামনে কি হয়। দেখলাম আজকে মানে বাংলাদেশ সময় হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বললেন, এই যে জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, যেখানে আঞ্চলিক মানে দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ভারত উপমহাদেশে আল কায়দাদের যে উত্থান এবং তার যে একটা অংশ বাংলাদেশেও ঘাঁটি গাড়ার উপক্রম কিংবা গেড়েছে, এরকম একটা তারা শঙ্কা প্রকাশ করেছে, উদ্বেগ জানিয়েছে। এই বিষয়টিকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বললেন যে জাতিসংঘের এই রিপোর্ট অনুমান নির্ভর এবং এটি তারা আমলে নিচ্ছেন না। যদি এইটি অনুমান নির্ভর হয়, এখন জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের এই রিপোর্টটিকে যদি তারা অনুমান নির্ভর এবং আমলে না নেওয়ার মতো হয়, 2024-এর যে রিপোর্ট সেটিকে তারা কিভাবে নিয়েছিলেন শোনানোর চেষ্টা করব, কথা বলবেন। সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি শুনছেন আশা করি আমাকে? হ্যাঁ তৌফিক ভাই, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি এবং আপনাকেও কৃতজ্ঞতা যে আপনার শোতে আমাকে ডেকেছেন, এবং আপনার শোর সম্মানিত দর্শক বিশ্বের নানা প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি।
আমরা এই মাসটি এখনো যদিও একদিন আগে আমরা পালন করেছি, উদযাপন করেছি শোকের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুকে যেই দিনটি হত্যা করা হয়েছিল তার সপরিবারে, সেই ধারাবাহিকতায় পুরো মাসটি হচ্ছে শোকের মাস। এবং এই মাসে প্রতিবারই বছরের পর বছর ধরে এক একটা কালো দিন, কালো দিবস কিংবা কালো অধ্যায় চলে আসে। যেমন আজকে 17 তারিখ 2005-এর ঠিক এই দিনে সারা দেশে 500টির বেশি জায়গায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল জঙ্গি উত্থানের মধ্য দিয়ে। সেই দিনটি আমরা আজকে পালন করছি। সেদিন 100-র বেশি মানুষ আহত হয়েছিলেন। এর আগে পরে একই ধরনের জঙ্গি হামলায় ময়মনসিংহ সহ বিভিন্ন আদালতে বিচারকদের উপরে হামলা করা হয়েছে। ঝালকাঠিতে 2জন বিচারককে হত্যা করা হয়েছিল। আজকে আমরা শুরু করতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও পরিবার সহ যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আপনি কিভাবে শুরু করবেন? এই যে বলা হলো, সালাউদ্দিন সাহেব যে বললেন তিনি জাতিসংঘের এই রিপোর্টটাকে সিকিউরিটি কাউন্সিলের রিপোর্ট, কিন্তু এটি সেটিকে তারা পাত্তা দিচ্ছেন না, আমলে নিতে চান না, আমলে নিবেন না, এবং এটি বললেন অনুমান নির্ভর। কেন? আপনার ব্যাখ্যা কি? আবারও শুভেচ্ছা আপনাকে এবং সম্মানিত দর্শকদের প্রতি। দেখুন, আসলে আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে সালিশ মানে তালগাছটা আমার। যখনই বিচার আমার পক্ষে আসবে, কথাগুলো আমার পক্ষে আসবে, তখন উনি নিরপেক্ষ, খুব ভালো, সেটা আমি মেনে নিব। যখনই আমার পক্ষে আসবে না, সেটা আমি মানব না। যেমন ধরুন, আপনি যেটা বলেছেন 2024-এ জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে যেখানে বলা হয়েছে 1400 মানুষ মারা গিয়েছে, সে রিপোর্ট থেকে যদি আমি 2 ভাগে ভাগ করি, জাতিসংঘ বলেছে সেখানে টোটাল জুলাই আন্দোলন থেকে 15 আগস্ট পর্যন্ত কত লোক মারা গিয়েছে। তাহলে 5 আগস্ট ভোর থেকে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না বলতে গেলে। তাহলে 5 আগস্ট থেকে 15 আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায় কার? জাতিসংঘেরও এটা ক্লিয়ার করা উচিত ছিল। জাতিসংঘ যদি বলতো এমন ভাবে বিষয়টা যে যতদিন শেখ হাসিনা ক্ষমতা ছিলেন তখন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো দায় আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেওয়া যেতে পারে, যদিও বা সেটা বলা উচিত ছিল তদন্ত সাপেক্ষে। কারণ আজকে আমাদের প্রতি মুহূর্তে ভুল ভাঙছে যে আমরা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এই হত্যাকাণ্ডগুলো বেসিকলি জামাত এবং তাদের প্রশিক্ষিত জঙ্গিরা ঘটিয়েছিল। কিন্তু তবু সেটা তদন্ত সাপেক্ষে। এবং আপনার মনে থাকার কথা, তখন কিন্তু বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে প্রয়োজনে জাতিসংঘের অধীনে এটা তদন্ত করা হবে, কিন্তু তারা সেটা মানেনি। কিন্তু তারপরও সেই রিপোর্ট নিয়ে বিএনপি এবং জামাত গং জঙ্গিরা গদগদ, এবং তারা এত উচ্ছ্বসিত যে ওরা পারলে এমনই জাতিসংঘের একেবারে পিয়ন চাপরাশি যারা ছিল, পারলে তাদেরও পায়ে ধরে সালাম করার মতো অবস্থা যে এত বড় একটা রিপোর্ট আপনি দিলেন। এবং সত্যি বলতে কি, সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বাংলাদেশে আল কায়দার নেটওয়ার্ক নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্ট প্রকাশ হবার পরের দিনেই আমি কেন জানি আমি মনে করেছিলাম যে বাংলাদেশ সরকারকে যদি প্রশ্ন করা হয় এই রিপোর্ট সম্পর্কে, আমি নিশ্চিত ছিলাম যে তারা বলবে এটি এক পেশে, এটা আমরা মেনে নেই না, অথবা এটা আমরা আমলে নিচ্ছি না। তার কারণ হচ্ছে কি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এটা তো সেই সরকার যারা 2001 সাল থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে এই জঙ্গিবাদকে চাষাবাদ করেছিলেন, হৃষ্টপুষ্ট করেছিলেন। আপনি 2-1 উদাহরণ দিয়েছেন, সেগুলো আমি নতুন করে বলে সময় ক্ষেপণে যাব না। ধরুন, যখন রাজশাহীতে বাংলা ভাই এবং আব্দুর রহমান আপনার মানুষকে মেরে হত্যা করে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল, যখন বাংলাদেশের সমস্ত মিডিয়া আইন ব্যক্তির হাতে তুলে নেওয়ার কারণে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিল, তখন সেই তারেক জিয়ার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সরকারের শিল্পমন্ত্রী রাজাকার শিরোমণি বলেছিলেন যে বাংলাদেশের জঙ্গি বলতে কিছু না, এগুলো সবই মিডিয়ার সৃষ্টি। আবার মজার বিষয় দেখেন ওদের বৈপরীত্যটা, আবার ওরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন বিভিন্ন মিডিয়াতে আপনার টক শো হতো, আলোচনা হতো, তখন কিন্তু তারাই আবার গর্ব করে বলতো যে আমরাই বাংলা ভাই অথবা এদেরকে আমরা গ্রেপ্তার করেছিলাম। হ্যাঁ, অর্থাৎ একদিক দিয়ে তারা বলেছিল যে বাংলা ভাই এটা মিডিয়া সৃষ্টি, আবার আরেক দিকে এসে বলছে আমরা তাদের গ্রেপ্তার করেছি। এবং আরেকটি বিষয় দেখুন যে আওয়ামী লীগ 15 বছর যখন ক্ষমতায় ছিল, তখন বিভিন্ন জায়গায় যখন জঙ্গি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছিল এবং একের পর এক জঙ্গিগুলো ধরা পড়ছিল, তখন তারা কিন্তু সমান্তরালভাবে সারা পৃথিবীতে এই বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে যে আসলে বাংলাদেশের জঙ্গির নামে কিছু নেই, এগুলো আওয়ামী লীগ সরকার এগুলো আলেম ওলামাদেরকে দমন করার জন্য, বিএনপিকে দমন করার জন্য এগুলো করছে।
এবং সেই সময়ের একজন কুখ্যাত জঙ্গি ধরা পড়েছিল, তার যাবজ্জীবন সাজাও হয় এবং তাকে যথারীতি এই মব সম্রাট ইউনূসের সরকার তাকে ছেড়ে দেয় এবং তার সাজাও মকুব করে দেয়। গত কয়দিন আগে দেখেছেন সেই একই ব্যক্তি মানিকগঞ্জে একটি টাইম বোমা বানাতে গিয়ে গ্রেপ্তার হয় এবং সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে সেটাকে সেটা প্রমাণ হয় যে এখানে ওই যে জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছিল, সাজা মকুব করা হয়েছিল, সেই কিন্তু এটার নেপথ্যে ছিল। এবং মজার বিষয় হচ্ছে কি, এটা যে টাইম বোমা এবং এখানে যে মানে খুব পাওয়ারফুল কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের পুলিশের রিপোর্ট না, এটা হচ্ছে কি তারেক রহমানের সরকারের পুলিশের রিপোর্ট।